লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এই স্কিলটা কালেক্ট করার জন্য লাইব্রেরিতে যায়, কিন্তু সেখানে জুমিং তাকে এর জন্য সরাসরি মানা করে দেয়, কারণ তার কাছে লাইব্রেরি টোকেন নেই। আর এরই সাথে শাইয়ানের অজান্তেই জুমিং তার কাঁধে তার মার্ক ছেড়ে দেয়। আর যখন শাইয়ান জানতে পারে যে তার বডিতে জুমিং একটা মার্ক ছেড়ে দিয়েছে, তখন সে সেই মার্ক সরাবে কি সরাবে না এর জন্য একটু চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে তাকে ডাকার জন্য এক ডিসেবল চলে আসে, কিন্তু সে সেই ডিসেবলের সাথে না যেয়ে ঘরে বসেই তাদের কমিউনিকেশন মিটারের সাহায্যে তাকে পাঠানো সেই মেসেজগুলো পড়ার চেষ্টা করে। আর এরকমটা করতে গিয়ে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেক্টর একের পর এক মেম্বার শাইয়ানের রুমের সামনে চলে আসছে, আর তারা অনেক বেশি রেগে এক এক করে তাকে কোশ্চেন করতে শুরু করছে যে হে জি হু আর ইউ, তুমি যখন মন্ত্র অফ টাচ শিখেই ফেলেছিলে তখন তুমি আমাদেরকে এই সম্পর্কে কিছুই বলনি কেন? তুমি কি ভেবেছো এই সব কিছু করার পর তুমি কি পার পেয়ে যাবে? না, কখনোই না। আর তোমার বাবাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে যেন আমরা তোমাকে আমাদের ফ্র্যাকশনে নিয়ে নেই, আর এখন যখন তোমার কাজ হয়ে গেছে তখন তুমি চুপ করে ঘরে বসে আছো, আমাদের কথারও কোনো উত্তর দিচ্ছ না। সত্যি তোমার বিহেভিয়ার যদি এমনই থেকে থাকে তাহলে তোমার বাবাও যদি আমাদেরকে এসে রিকোয়েস্ট করে এরপরও আমরা তোমাকে আমাদের ফ্র্যাকশনে রাখবো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, বুঝতে পেরেছো? আর আরেক মেম্বার এসে বলে হেই হু আর ইউ, লাস্ট টাইম তুমি যখন সেক্ট থেকে বাইরে গিয়েছিলে তখন তো আমরা এটা ঠিক করে রেখেছিলাম যে আমরা একসঙ্গে টাচ ডিজায়ার ফ্র্যাকশনে যাব আর তাদেরকে চ্যালেঞ্জ করব, কিন্তু এখন তো দেখছি তুমি ফিরে আসার পর আমার সাথে আর কোনো কথাই বলছো না, আর আমার কোনো মেসেজের উত্তরও দিচ্ছ না। আর এর কিছুক্ষণ পর আরো এক মেম্বার চলে আসে আর সে বলে মিস্টার হু আর ইউ, আপনি কি রুমে আছেন? আর আপনি কি এল্ডার ওয়ানের সেই মেসেজটা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে আমি এখানে সেই মেসেজটাই রিপিট করতে এসেছি যে এল্ডার ওয়ান আপনাকে ইনভাইট করেছে যাতে আপনারা একসঙ্গে বসে আজ রাতের চাঁদ দেখতে পারেন। তার এই কথা থেকে আপনাদের মনে হচ্ছে না যে জি হু আর ইউ ছেলে এবং মেয়ে দুই টিমের সাথেই অনেক ভালো সময় কাটাতো? ঠিক আছে, এই সব কিছু সাইডে রাখি, মেইন টপিকে আসি। এই ভিন্ন ভিন্ন ধরনের এতগুলো মেসেজ পেয়ে শাইয়ান তো ভেতরে থেকেই অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে মাথায় হাত দিয়ে চুপচাপ তাদের এইসব মেসেজ শোনে, কিন্তু কোনো রিপ্লাই করে না। আর এর কিছু সময় পর শাইয়ান যখন একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে বের হয় তখনই কেউ পেছন থেকে তার কাঁধে হাত রেখে বলে হেই হু আর ইউ। আচমকাই পেছনে কাউকে ফিল করে সে অনেকটা শক হয়ে তার দিকে তাকায়। এটা দেখে সেই ছেলে বলে কি হলো জি হু আর ইউ, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি অনেক বেশি টেনশনে আছো, আর আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে দেখে এরকম রিয়েকশন কেন দিয়েছো। তুমি তো সচরাচর এমন বিহেভ করো না, তাহলে বলো তোমার কি হয়েছে? এইসব শুনে শাইয়ান তাকে জিজ্ঞেস করে না না তেমন কিছু না। তাহলে বলো তুমি আবার আমার কাছ থেকে কি চাও? এটা শুনে সেই ছেলে সেইখানে একটু হেসে বলে না না তেমন কিছু না, কারণ আমি শিজুর মুখ থেকে শুনেছিলাম যে তুমি নাকি এখন আর আগের মতো নেই, তোমার মেজাজ এই সময় পুরোপুরি তোমার কন্ট্রোলে আছে, আর এই জিনিসটাই দেখার জন্য এসেছিলাম, বুঝতে পেরেছো? তখনই সে সেখানে এক ডার্ক লুকের সাথে বলে সত্যিই আমি এটা কখনোই ভাবিনি যে তুমি মিস্টার জোর টিমের সদস্য হওয়ার সত্ত্বেও একদিন আমার সাথে এত ভালো ব্যবহার করবে। সত্যি এখনো আমি বিশ্বাসই করতে পারছি না, কি বলবো, এই ফিলিংসটা সত্যিই অনেক অসাধারণ ছিল। তার এইসব কথা আর এই এক্সপ্রেশন দেখে শাইয়ানও সেখানে একটু ঘাবড়ে যায়। তখনই সে তার পক্ষ থেকে এনভয়ের অরিজিন পয়েন্ট পায়, তাও 0.01। এটা দেখে শাইয়ান সেখানে আর নিজের উপর কোনো কন্ট্রোল রাখে না, অনেক বেশি রেগে তার গালে এক ঘুষি মেরে তাকে সেইখান থেকে উড়িয়ে দিয়ে বলে ইউ বাস্টার্ড, তুমি কি ভেবেছিলে আমি তো শুধু এখানে তোমার সাথে ভদ্র ব্যবহার করার চেষ্টা করছিলাম, কিন্তু এর মানে এই না যে আমি পুরোপুরি বদলে গেছি, তাই ফিউচারে আর কখনোই এরকম কিছু করার চেষ্টাও করবে না, বুঝতে পেরেছো? টেস্ট করার জন্য না, নয়তো নেক্সট টাইম তোমার অবস্থা এর থেকেও অনেক খারাপ করে ফেলবো, বুঝতে পেরেছো?
তখনই সে সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে বলে, নিশ্চয়ই তোমাকে জমিমি পাঠিয়েছে তাই না? যদি এরকমটাই হয় তাহলে তুমি তাকে ক্লিয়ারলি এটা বলে দিও যে আমি সরাসরি তোমার ধারাই তাকে এই মেসেজটা পাঠিয়েছি, যে যদি সে এইভাবেই আমার পেছনে মানুষ পাঠাতে শুরু করে তাহলে আমি তাদের অবস্থাও ঠিক তোমার মতোই করব, না না তোমার থেকেও খারাপ অবস্থা করে ফেলবো। যদি সে চায় তাহলে আমি তার কাছে তোমাদের লাশও পাঠাতে পারবো, বুঝতে পেরেছো? এইসব বলেই সাইয়ান সেইখান থেকে চলে যায়। আর সেইখানে সাইয়ানের এক ঘুষিতেই সেই ছেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য সে সেইখানে উঠে ভাবতে শুরু করে যে হ্যাঁ চালিয়ে যাও, এভাবেই গন্ডগোল পাকাতে থাকো, নিশ্চয়ই যখন এটা অনেক বড় হয়ে যাবে তখন তোমার বিরুদ্ধে আমি খুব সহজেই অ্যাকশন নিতে পারবো। আর এর কিছুক্ষণ পরই আমরা সাইয়ানকে তার রুমে দেখতে পাই। সে তার দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, সত্যি আমি জি হুয়াইউর এই সেক্টর ভেতরের সম্পর্ক সম্পর্কে যেমনটা ভেবেছিলাম এটা তার থেকেও অনেক বেশি জটিল। কারণ তার যেমন আত্মীয় এবং ফ্রেন্ড আছে এই সেক্টর ভেতর, তেমনই দুশ্মন আছে। না, তার দুশ্মনদের সংখ্যা তার ফ্রেন্ডদের থেকেও অনেক বেশি। তখনই সে সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে যে সত্যি আমি তো এই জিনিসটা ভেবেও অনেক অবাক হচ্ছি যে এতটা সময় এই সেক্টর ভেতর থাকার পরও সেক্টর মেম্বাররা এই জিনিসটা বুঝতেই পারেনি যে আমি কি সত্যি জি হুয়াইউ নাকি অন্য কেউ। এটা নিশ্চয়ই আমার লাকের জন্যই সম্ভব হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে আমার এই লাক আমাকে বেশি সময় পর্যন্ত প্রোটেক্ট করতে পারবে, কারণ নিশ্চয়ই ভিন্ন ভিন্ন মানুষের সামনে আমাকে ভিন্ন ভিন্ন ভাবে জি হুয়াইউর আচরণ করতে হবে। আর এই কাজটাই তো আমি করতে পারবো না, কারণ আমি তার সম্পর্কে তেমন কিছুই জানি না। এর মানে এখন থেকে আমাকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ ধরা পড়ে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার। কারণ এখানে তাদের হাতে ধরা পড়ে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার। আর এটাও একটা কারণ যে জি হুয়াইউ কোনো সাধারণ কাল্টিভেটর না, তাকে সবাই 1000 ফেস নামে চেনে। এর মানে সে কখনোই একই রকম ব্যবহার সবার সাথে করে না, সব সময় তার চেহারার সাথে ব্যবহারেরও পরিবর্তন ঘটায়। এরই জন্য এই সেক্টর ডিসেবলরা আমার এই পরিবর্তনশীল ব্যবহার দেখা সত্ত্বেও আমার উপর তেমন কোনো সন্দেহ করেনি। না না, এরপরও এরকম কোনো প্লেসে আমি থাকতে পারবো না যেই প্লেসে আমাকে এত ভয়ে ভয়ে থাকতে হবে। সব সময় সতর্ক, যদি একটা ভুল হয়ে যায় তাহলে সবকিছুই বরবাদ হয়ে যাবে। এরকম টেনশনযুক্ত প্লেসে যদি আমি অনেকটা লম্বা সময় থেকে যাই তাহলে নিশ্চয়ই আমার ব্রেনে এর অনেক বড় ইফেক্ট পড়বে। তাই আমাকে এরকম কোনো প্লেসে চলে যেতে হবে যেখানে জি হুয়াইউকে কেউ চেনে না। কিন্তু কোথায় যাব? সত্যি আমি তো ভেবেছিলাম যে এই সেক্টরে আসার পর এইখানে থেকেই সেই 6 ডিজায়ার টেকনিকের উপর মাস্টারি হাসিল করব। সত্যি যদি একবার সেই টেকনিকের উপর মাস্টারি হাসিল করে ফেলতে পারতাম তাহলে আমার অনেক ফায়দা হতো। কিন্তু না, এখন আর এখানে বসে সেই সব কিছু ভাবলে চলবে না, আমাকে যত দ্রুত সম্ভব এই সেক্ট থেকে একটু দূরে যেতে হবে, যেখানে আমার পরিচিত মানুষের সংখ্যা একেবারে 0 হবে। সত্যি আমার মাথায় এখনো এই চিন্তাটা ঘুরঘুর করছে যে যদি আমি কিছু সময়ের মধ্যে চংলিং সেক্টর মেম্বারদের হাতে একটু খারাপভাবে মার খেয়ে নেই আর তাদের অবস্থাও অনেকটা খারাপ করে ফেলি, তাহলে নিশ্চয়ই জিনমু সেক্ট আর চংলিং সেক্টের মধ্যে এক লড়াই শুরু হয়ে যাবে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমিও এখান থেকে গায়েব হয়ে যাব। সত্যি এটা অনেক ভালো একটা আইডিয়া, কিন্তু কিভাবে এক্সিকিউট করব এটাই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে যতক্ষণ আমি সেক্টর ভেতর থাকব ততক্ষণ পর্যন্ত আমি এরকম কিছুই করতে পারবো না। তাই আমাকে যে করেই হোক সেক্ট থেকে বাইরে যাওয়ার কোনো একটা পদ্ধতি খুঁজে বের করতেই হবে। কিন্তু 1 মিনিট, এর আগে আমাকে আরো কিছু কাজ করতে হবে, কারণ লাস্ট টাইম জি হুয়াইউর বাবা আমাকে তাদের এক সিক্রেট বেস সম্পর্কে বলেছিল। তাই আমার মনে হয় যদি আমি সেই বেসে একবার যেতে পারি তাহলে হয়তো সেই বেস থেকে আমি এমন কিছু মূল্যবান আইটেম পেয়ে যাব যেই আইটেমগুলো ইউজ করে আমি আমার লেভেল আপ করতে পারবো, অথবা আমি আমার নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবো। তাই এখন আমার নেক্সট টার্গেট হলো সেই বেসে যাওয়া। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কোনো এক পার্সন উড়ে এক দেয়ালের সাথে যে হিট হয়েছে। আর এর পরের মোমেন্টেই আমরা ঠিক একইভাবে আরো অনেকগুলো পার্সনকে উড়ে এদিক ওদিক যেতে দেখতে পাই। তারা উড়ে যাচ্ছিল না, তারা সাইয়ানের ঘুষিতে আর লাথিতে তাদের জায়গা থেকে উড়ে দূরে যেয়ে পড়ছিল।
আর এভাবেই কিছুক্ষণ তাদেরকে মারার পর যখন তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন সে বলে, আমি এখানে আমার কোনো স্পেশাল অ্যাবিলিটি ইউজ করছি না, শুধু আমি আমার র স্ট্রেংথ ইউজ করছি, তাও ফুল পাওয়ারে না, হালকা একটু। এরপরও দেখো, আচমকা আমার উপর অ্যাটাক করার পরও তোমরা আমার বডির উপর একটা স্ক্র্যাচও ফেলতে পারোনি। যদি সত্যি তোমাদের কাল্টিভেশন এতটাই লো হয়ে থাকে তাহলে কেন এখনো এই সেক্টে পড়ে আছো? আর কেনই বা নিজের স্ট্রেংথ সম্পর্কে না জেনেই তোমাদের থেকে স্ট্রং পার্সনদের উপর অ্যাটাক করার জন্য আসছো? যাও, যে প্রথমে নিজেকে স্ট্রং করে আসো, নয়তো প্রতিবারই তোমাদের অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ হবে। এইসব বলে সে এখানে ভাবতে শুরু করে যে আমি জানি যে জি হুয়াইয়ের বাবা আমাকে এত সহজে সেক্ট থেকে বাইরে যেতে দেবে না, কিন্তু এই সময় তিনি এক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, আর সেটা হলো তিনি জুমিং এর বিরুদ্ধে এই সেক্টরের লিডার হওয়ার জন্য লড়াই করছে। এখন যদি ওনার রেপুটেশনের উপর কোনো খারাপ প্রভাব পড়ে তাহলে এটা ওনাকে ওনার এই কম্পিটিশনে হারতে বাধ্য করবে। এরই জন্য আমি এরকম কিছু করছি যাতে করে তিনি বাধ্য হয়ে আমাকে সেক্ট থেকে বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তখনই সেখানে সেই ইনজার্ড পার্সনদের মধ্যেই একজন মাথা উঠিয়ে বলে যে মিস্টার জি হুয়াইউ, সত্য বলছি, আমি আপনাকে উস্কানোর জন্য এসব কিছুই বলছিলাম না, প্লিজ। এরপরও কেন আপনি আমাদের সাথে এরকম কিছু করছেন? তখনই সেখানে সেই মেয়ে চলে আসে যার সাথে লাস্ট টাইম জুমিং এর হাত থেকে বাঁচার জন্য সে তার রুমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সে সেখানে ব্লাশ করতে করতে বলে, সত্যি তোমরা কতটা অকৃতজ্ঞ, কারণ এখানে মিস্টার জি হুয়াইউ তোমাদেরকে ট্রেন করছে, কিন্তু দেখো তোমরা এখানে কি করছো, তোমরা এখানে শুধুই ওনার বিরুদ্ধে অভিযোগ করছো। এইসব বলেই সে সাইয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকেও এক ঘুষি মেরে সেখান থেকে অনেক দূরে উড়িয়ে দেয়। এরপর তার প্রতি সেই মেয়ের ফিলিংস একটুও বদলায় না। তখনই সে পেছনে ঘুরে দেখে যে সে উড়ে এতটাই দূরে গেছে যে এখন আর তাকে দেখা যাচ্ছে না, কিন্তু এরপরও সে তার পক্ষ থেকে অনবরত অ্যাডমায়ার, লাভ, এটসেট্রা এটসেট্রা এইসব রিলেটেড অরিজিন পয়েন্ট পাচ্ছে। এইসব দেখে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যিই আমি জানি না যে এই মেয়ের সমস্যাটা কোথায়। এখন তো আমি এই জিনিসটা বুঝতেই পারছি না যে সত্যি কি জিনমু সেক্টের সবগুলো মেম্বার ঠিক এইরকমই, কারণ আমি এই পর্যন্ত তাদের মধ্যে কোনো নর্মাল পার্সন দেখিনি। তখনই আবার সে তার পাশেই কাউকে সেন্স করতে পারে, আর এর পরের মোমেন্টেই সে আবার তাদেরকে পেটানো শুরু করে আর বলে, দেখো তোমরা কত বড় বোকা, কিন্তু চ্যান হুয়ান সে এই জিনিসটা জানে যে আমি তোমাদেরকে কেন মারছি। নিশ্চয়ই আমি তোমাদেরকে যত মারবো তোমরা ততটাই স্ট্রং হবে, তাই শুধুই কেন তোমরা এখানে রেজিস্ট করছো? চুপচাপ মার খেয়ে নাও, এতে তো তোমাদেরই ফায়দা হচ্ছে, তাই না? তখনই আমরা দেখতে পাই 3-4 জন ছেলে ঝোপের পেছন থেকে সাইয়ানকে এইসব কিছু করতে দেখছে, আর সে এখানে তাদেরকে মারতে মারতেই অনেক বেশি রেগে বলে, হ্যাঁ অনেক হয়েছে, এখন তোমরা উঠে দাঁড়াও, কারণ আমি তোমাদেরকে এখন এটা দেখাবো যে জিনমু সেক্টরের আসল নীতি কি। তখন সেই ছেলেরা ঝোপের পেছনে বসেই সাইয়ানের নামের নিন্দা করতে শুরু করে দেয় যে হ্যাঁ, আমরা সবাই এই জিনিসটা জানি যে সে শুরু থেকেই অনেক খারাপ পার্সন ছিল, কিন্তু এইবার যখন সে সেক্টে ফিরে এসেছে আর ইনার ট্রেলামে পৌঁছে গেছে তখন তো সে সব সীমা প্রায় ক্রসই করে ফেলেছে। যখন যাকে দেখছে তাকেই ধরে মারধর শুরু করে দিচ্ছে, কোনো মার্সি দেখাচ্ছে না। সত্যি এখন তো এইসব কিছু একটু বেশি হয়ে যাচ্ছে। এইসব শুনে পাশের জন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যদিও সে আগেও একই রকম ছিল কিন্তু এতটা রুড আর কঠোর ছিল না, কিন্তু দেখো এইবার তো সে না জানে কোন স্কিল শিখে এসেছে যার জন্য তার ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেড়ে গেছে যে সে একাই কোনো স্কিল ইউজ না করে কতগুলো পার্সনকে পিটিয়ে তাদের অবস্থা কতটা খারাপ করে ফেলেছে। হ্যাঁ, শুরু থেকেই তার নাম শুনলেই আমরা অনেক বেশি ভয় পেতাম, এর মানে তার নামটাই আমাদের জন্য এক আতঙ্কের বিষয় ছিল, কিন্তু এখন তো এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এইসব শুনে তাদের মধ্যেই আরো একজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সত্যি যদি মিস্টার জি তার বাবা না হতো তাহলে নিশ্চয়ই সে এত লম্বা সময় এই সেক্টর মধ্যে টিকে থাকতে পারতো না। ওনার এত যত্নের জন্যই সে এত কিছু করার পরও এখনো সেক্টর ভেতর আছে। আমাদের মতো যতগুলো ডিসিপল আছে তারা সবাই এটা চায় যে সে যেন এই সেক্ট থেকে বের হয়ে যায় আর কখনোই ফিরে না আসে। এইসব বলতে বলতেই তারা সেখানে কিছু সেন্স করে অনেক বেশি ভয় পেয়ে যায়,
কারণ এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তারা যেই গাছের নিচে বসেছিল সেই গাছের উপর শাইয়ান দাঁড়িয়ে আছে। আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে বলে, তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে যে তোমরা আমাকে নিয়ে অতটা সন্তুষ্ট না। এটা শুনে তো তারা সেখানে অনেক বেশি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, না না মিস্টার জি হুয়াইউ, সত্যি আমাদের মনে এমন কোনো চিন্তা ভাবনা কখনোই আসতে পারে না, কারণ আমরা আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি। এই সব শুনে শাইয়ান সেখানে তার ডেঞ্জারাস অরা রিলিজ করে বলে, ইউ বাস্টার্ডস, তোমরা এখানে মুখে মুখে ভালো বলছো আর মনে মনে আমাকে গালিগালজ করছো। তোমাদের কি মনে হয় আমি কি কিছুই বুঝতে পারি না? ঠিক আছে, যেহেতু তোমাদের থিঙ্কিংও তাদের মতোই, তাহলে চলো এখন এখানে আমরা লড়াই করেই এই ম্যাটার সলভ করে নেই। এই সব শুনে তারা তো সেখানে অনেক বেশি ভয়ে দৌড়ে পালাতে পালাতে বলে, না মিস্টার জি হুয়াইউ, আমরা এরকম কিছুই করতে চাই না, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু কে কার কথা শোনে, কারণ কিছুক্ষণ পরই আমরা তাদের জোরে জোরে চিৎকারের আওয়াজ শুনতে পাই। আর এভাবেই কিছুক্ষণ তাদের সাথে ফাইট করার পর সে সেখানে কিছুটা সময় রেস্টের জন্য বসে পড়ে। আর সে যেখানে রেস্টের জন্য বসেছে সেটা কোনো চেয়ার আর টেবিল না, সেটা ছিল সেই ডিসেবলদের শরীর। সে তাদেরকে মেরে এক ছোট্ট মাউন্টেনের মতো করে তাদের উপর বসে আছে আর এরই সাথে চা নাস্তা করছে। তখনই সে সেখানে অনেকটা অ্যাটিটিউডের সাথে বলে, সত্যি তোমরা এতগুলো ডিসেবল মিলেও আমার সামনে 15 মিনিটও টিকতে পারোনি, তাই আমি বুঝতে পারছি না যে তোমরা কোন মুখে নিজেদেরকে জিনমু সেক্টর মেম্বার বলে দাবি করো। সত্যি এটা তো অনেক লজ্জার বিষয়। তখনই আমরা দেখতে পাই শাইয়ান তাদের পক্ষ থেকে অনবরত ভয়, প্রতিশোধ আর ঘৃণার অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর এইসব দেখে সে সেখানে ভাবতে শুরু করে, সত্য বলতে কি আমি শুধু এখানে তাদেরকেই মেরেছি যারা আমার হাতে মার খাওয়ার যোগ্য ছিল, এছাড়া আমি কোনো নির্দোষ পার্সনদেরকে মারিনি। এর মানে আমি এখানে কোনো ধরনের কোনো ক্রাইম করিনি, যা করেছি সবকিছুই ভালোর জন্য করেছি। এইসব ভাবতে ভাবতেই সে জাম্প করে সেই হিউম্যান মাউন্টেন থেকে নিচে নেমে আসে আর এরই সাথে আবার তাদের উপর অ্যাটাক করে তাদের ঘরের দিকে পাঠাতে শুরু করে আর বলে, আজকের জন্য যথেষ্ট ট্রেনিং হয়েছে, তাই এখন বাড়ি ফিরে যা আর আবার কাল্টিভেশন শুরু করে দে, নয়তো আবার যখন দেখা হবে তখনও তোদের একই অবস্থা হবে। তখন সে সেখানে আরো বলে যে যদি নেক্সট টাইম তোদের স্ট্রেংথ এখনের তুলনায় একটুও না বাড়ে তাহলে একটা কথা জেনে রাখ, যখনই আমার তোদের সাথে দেখা হবে তখন তোদেরকে এমন মারবো যাতে করে ফিউচারে আর তোরা নিজেদেরকে এই সেক্টর মেম্বার বলে দাবি করতে না পারিস। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ যথেষ্ট হয়েছে, এখন শুধু আমাকে অপেক্ষা করতে হবে যে কখন তাদের প্যারেন্টস আর মাস্টাররা জির কাছে যে আমার নামে নালিশ করে। তখনই এক ডিসেবল অনেক খারাপ অবস্থায় গাছের ডালে বেজে বলে, হুয়াইউ, সত্যি এইবার অনেক বেশি হয়ে গেছে আর এটা এখন আমাদের সহ্যের বাহিরে চলে গেছে, তাই মনে রেখো এর জন্য আমরা এক কঠোর অ্যাকশন নেব। এটা শুনে শাইয়ান সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমিও এটাই চাই যে যত দ্রুত সম্ভব তোমাদের হায়ারাসরা আমার বিরুদ্ধে কোনো না কোনো অ্যাকশন নেক, যাতে করে আমি জিনমু সেক্ট থেকে মুক্তি পেতে পারি। তখনই সিন তার বাবা এর মানে মিস্টার জির উপর শিফট হয়। তিনি ওনার রুমে বসে সেক্টের পেপার ওয়ার্ক করছিল। তখনই বাহির থেকে কেউ চিল্লাতে চিল্লাতে বলে, না এইবার জি হুয়াইউ সত্যি অনেক বেশি করে ফেলেছে, তাই এখন আর এটা আমরা সহ্য করতে পারবো না। তখনই তিনি দেখতে পায় বাহির থেকে 3-4 জন এল্ডার অনেক বেশি রেগে সেই রুমে প্রবেশ করে চিল্লাতে চিল্লাতে বলে, মিস্টার জি সত্যি এখন আর এই সব কিছু আমরা সহ্য করতে পারছি না, তাই আপনাকে এখন আমাদেরকে এর এক সঠিক ব্যাখ্যা দিতেই হবে, নয়তো আমরা কিন্তু পিছু হাঁটবো না। কারণ এবার তোমার ছেলে এই পুরো সেক্টর মধ্যে ঘুরে ঘুরে যেই কাজটা করে বেড়াচ্ছে সেটা এখন আর আমাদের সহ্যের সীমার মধ্যে নেই, এটা এখন অনেক বেশি বেড়ে গেছে। এইসব শুনে তিনি জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো তো আমায় আগে। এটা শুনে তাদের মধ্যে একজন সেখানে অনেক বেশি রেগে বলে, কি তোমার এই কোশ্চেন করার সাহসকে দিয়েছে? এর মানে কি তুমি বলতে চাও তোমার ছেলে এই পুরো সেক্টরের মধ্যে কি করে বেড়াচ্ছে তুমি এর কিছুই জানো না? সে পুরো সেক্টরের মধ্যেই ঘুরে ঘুরে আমাদের ডিসেবলদের জীবন নরক করে ফেলছে, তারা তো ভয়ে তাদের রুম থেকেও বের হতে পারছে না। এই সব শুনে তার বাবা সেখানে অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, কি হুয়াইউ সে আবার কি করেছে?
এর মানে কি সে তার শিল্প চর্চার জন্য ডিসেবলদেরকে জোগাড় করা ছাড়া আরো কিছু করেছে? ওনার এই কথা শুনে তো এইবার তারা সবাই অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে মিস্টার জি কে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে সবকিছুই খুলে বলে। এই সব শুনে তো তিনি প্রথম প্রথম এটা বিশ্বাসই করতে পারছিল না যে সত্যি কি এইসব কিছু করেছে। আর এর পরের মোমেন্টেই তিনি সেখানে অনেক বেশি রেগে হুয়াইউ বলে চিৎকার করে। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে দেখতে পাই। সে তার বাহিরের কাজ সেরে কেবলমাত্র তার রুমে প্রবেশ করেছে। আর রুমে প্রবেশ করতেই সে তার সামনে তার বাবাকে অনেক বেশি রেগে বসে থাকতে দেখতে পায়। তাকে দেখে সে সেখানে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে বাবা, আপনি এখানে কি করছেন? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ ফাইনালি সময় চলে এসেছে যখন আমি ওনার সামনে আমার কথা রাখতে পারবো। তখনই তার বাবা সেখানে অনেকটা রেগে বলে, হুয়াইউ সত্য করে বলো যে তুমি কিছু সময় ধরে সেক্টরের মধ্যে এইসব কি করে বেড়াচ্ছ, যার জন্য আমার হলে একের পর এক ডিসেবলরা তোমার নালিশ নিয়ে আসছে। শুধু ডিসেবলরাই না, সেই ডিসেবলরা যেসব গ্রুপে আছে সেই গ্রুপের এল্ডাররাও আমার কাছে তোমার নামের নালিশ নিয়ে আসছে। তাহলে এখন আমায় খুলে বলো যে এই সব কিছু কেন হচ্ছে, আর তারা কেন তোমার নামের নালিশ নিয়ে আমার কাছে আসছে? এইসব শুনে সাইয়ান সেখানে অনেক শান্ত হয়ে সেখানেরই এক চেয়ারে বসে পড়ে আর বলে যে বাবা সত্য বলতে কি, যখন আমার তাদের বিরুদ্ধে লড়াই হয়েছে তখন তারা আমার সামনে কিছু সেকেন্ডও টিকতে পারেনি। আর নিশ্চয়ই যাদের সাথে এরকমটা হয়েছে তারাই আপনার কাছে আমার নামের নালিশ নিয়ে গেছে, তাই না? সত্যি তারা এতটাই উইক ছিল যে আমি তাদের সাথে কিছুটা সময় আমার স্কিলের প্র্যাকটিসও করতে পারিনি। এইসব শুনে তার বাবা সেখানে অনেকটা রেগে বলে, কি তুমি এসব কি বলছো? যদি তুমি সাধারণ ডিসেবলদের সাথে এইসব কিছু করতে তাহলে সেটা তেমন কোনো বড় ব্যাপার হতো না, আমি কোনো না কোনো ভাবে সেই সব কিছু হ্যান্ডেল করে নিতাম। কিন্তু না, তুমি যেই ডিসেবলদের সাথে করেছো তাদের মধ্যে তো কিছু সেই সব গ্রুপের কোর ডিসেবল। তুমি যাদেরকে মেরেছো তাদের মধ্যেই এমন 2 ফ্র্যাকশনের মেম্বার ছিল যারা আমার অনেক কাছের। তারা তো তাদের ডিসেবলদেরকে নিয়ে আমার কাছে এসেছে। আর সত্যি তুমি তাদের যেই অবস্থা করেছো সেই অবস্থা থেকে আবার তাদেরকে নর্মাল হতে হলে কমসে কম 3 মাস সময় লাগবে। শুধু এটাই না, তুমি তো আরেক ফ্র্যাকশনের মেম্বারকে এত খারাপ ভাবে মেরেছো যে সে প্রায় আধমরা হয়ে গেছে। কিছু অ্যালকেমিস্ট তাদের অবস্থা দেখে বলছে যে তার ভেতর যদি সুস্থ হওয়ার উইল পাওয়ার না থাকে তাহলে সে আর বেশি সময় বাঁচবে না, দ্রুতই মরে যাবে। তাহলে বলো তুমি এই সব কিছু কেন করেছো? সত্যি তুমি কি জানো না যে এখন কেমন সময় চলছে, আর এই সময় তোমার সেক্টর ডিসেবলদের সাথে কেমন বিহেভিয়ার করা দরকার? কিন্তু না, তুমি তো সবকিছুই বিগড়ে দিচ্ছ। বলো এই সব কিছু তুমি কেন করছো? তোমাকে এর সঠিক ব্যাখ্যা দিতে হবে। এইসব শুনে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা হ্যাঁ আমি জানি যে আমি কি করেছি। নিশ্চয়ই তারা সব দোষ আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছে, তাই না? কিন্তু না, এটা সত্য না, কারণ তারা কাপুরুষ, তারা সত্যটা স্বীকার করতে চাচ্ছে না। এই সব শুনে তার বাবা সেখানে অনেকটা রেগে বলে, হুয়াইউ তুমি তো প্রথমে এমন ছিলে না, তাহলে বলো তুমি এই সব কিছু কেন করেছো? তুমি কি জানো প্রথমেও তোমার নামে আমার কাছে নালিশ আসতো, কিন্তু সেই সময় সবকিছুই লিমিটে ছিল। কারণ তুমি তোমার স্কিল ইমপ্রুভ করার জন্য যেই সব ডিসেবলদেরকে চুজ করতে সেই সব ডিসেবলদের অবস্থা যদিও অনেকটা খারাপ হয়ে যেত এরপরও তাদের অনেক ফায়দা হতো। আর এরই জন্য যদি আমার কাছে এই বিষয়ে কেউ নালিশ করত তাহলে আমি তাদেরকে এদিক ওদিক কিছু একটা বুঝিয়ে অথবা এর বদলে কিছু একটা দিয়ে তাদেরকে শান্ত করে দিতাম। কিন্তু এইবার তুমি তো লিমিট ক্রস করে ফেলেছো, কারণ তুমি যেই ডিসেবলদেরকে মেরেছো তারা কোনো নর্মাল ডিসেবল ছিল না। আর এটা তত বড় কথাও হতো না যদি তুমি তাদের অবস্থা এতটা খারাপ না করতে। তাহলে বলো তুমি এই সব কিছু কেন করেছো? সত্য করে বলো। যদি তোমার কথাগুলো আমার কাছে ভ্যালিডেবল মনে হয় তাহলে আমি এর বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেব না, কিন্তু যদি তোমার কথাগুলো ভ্যালিডেবল মনে না হয় তাহলে তোমাকে এর জন্য তৈরি থাকতে হবে, কারণ আমি তোমাকে তখন আমার কঠোর রূপ দেখাবো, বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ান বলে, বাবা আসলে আমি এইসব কিছু এই জন্যই করছি কারণ আমার নিউ স্কিল দ্য ইমমর্টাল ফিস্ট। নিশ্চয়ই আমি আগেও আপনাকে এই স্কিল সম্পর্কে বলেছি যে এটা এমন এক স্কিল যেটা ইউজ করার জন্য ইউজারকে তার মাইন্ড ঠান্ডা রাখতে হয়।
আর এর একটা সাইড ইফেক্টও আছে, যে যদি কোনো পার্সন সেই স্কিল ইউজারের প্রতি নিজের মনে কোনো ধরনের কোনো খারাপ চিন্তা পোষণ করে রাখে অথবা তাকে নিয়ে খারাপ কিছু ভেবে থাকে, তাহলে সেই ফিলিংস এই স্কিল ইউজার বুঝতে পারে। আর এই ক্ষেত্রে ইউজারকে হয়তো সেই পার্সনদেরকে এই সম্পর্কে ওয়ার্নিং দিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হয়, কিন্তু যদি এর পরও তারা না শুধরায় তাহলে তাদেরকে শুধরানোর জন্য বাধ্য করতে হয়, যেমনটা আমি তাদের সাথে করেছি। আপনার কি মনে হয়, আমি কি শুধুই এমন কিছু করব যার জন্য এমন সময় এই সেক্টের মধ্যে আপনার নাম খারাপ হবে? তখনই সে সেখানে জোশের সাথে চিল্লাতে বলে, বাবা, আপনি কি চান না যে আপনার ছেলে এই সেক্টের মধ্যে বড় কিছু অ্যাচিভ করুক? যদি চেয়ে থাকেন তাহলে আপনারও এই জিনিসটা বোঝা দরকার যে যখনই এই স্কিল ইউজার, এর মানে আমি কোথাও যাব, তখন যদি আমার আশেপাশে এমন কোনো পার্সন থেকে থাকে যারা আমাকে নিয়ে মনে মনেই নিন্দা করে, তখন আমি তাদের সেই ফিলিংস স্পষ্ট বুঝতে পারি। আর এই ফিলিংস যখনই আমার ফিল হয় তখনই আমার বডি অটোমেটিক্যালি ট্রিগার্ড হয়ে যায়। এর জন্য প্রথম আমি কাউকে মারি না, শুধু তাদেরকে বুঝিয়ে বলি, কিন্তু এরপরও যখন তাদের উপর আমার কথা কাজ না করে তখন আমাকে বাধ্য হয়ে তাদেরকে মারতে হয়। আর ততক্ষণ পর্যন্ত মারতে হয় যতক্ষণ পর্যন্ত তাদের মনে আমার প্রতি ভয় অথবা রেসপেক্ট চলে না আসে। এরই জন্য বাবা, এছাড়া আপনার কি মনে হয় আমি কি এমনি অকারণে কোনো পার্সনের গায়ে হাত তুলবো? না, এটা তো কখনোই হতে পারে না। এই সব শুনে তার বাবাও সেখানে অনেকটা বেকুফ হয়ে যায় আর বলে, কি তুমি কি সত্য বলছো যে ইমর্টাল ফিস্ট এই স্কিলটা তোমাকে দিয়ে এইসব কিছু করাচ্ছে? এটা শুনে সাইয়ান সেখানে অ্যাক্টিং করতে করতে বলে, হ্যাঁ বাবা, আপনি ঠিক ধরেছেন। আমি জানি যে এই সময়টা আপনার জন্য কতটা ক্রিটিক্যাল আর কতটা ইম্পর্টেন্ট, কারণ আপনি এই সেক্টর লিডার পোস্টের জন্য বাকি হাই এল্ডারদের বিরুদ্ধে কম্পিটিশনে দাঁড়িয়েছেন। আর এই সময় যদি আমি এই সব কিছু করে বেড়াই তাহলে সত্যি এটা আপনার ইলেকশনের উপর অনেক ভারী আরেক খারাপ ইফেক্ট ফেলবে। আমি এটা চাই না, কিন্তু কি করব, আমি তো এখনো আমার সেই স্কিলের উপর ভালোভাবে আয়ত্ত আনতে পারিনি। এরই জন্য যখন আমার আশেপাশে এইসব কিছু হয় তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এইসব শুনে তার বাবাও সেখানে একটু ভাবুক হয়ে বলে, হুয়ায়ু, তুমি কি সত্য বলছো যে সেই স্কিলের জন্য তুমি নিজেকে ঠিক করে নিয়ন্ত্রণে রাখতে পারছো না? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ বাবা, এরই জন্য আমার মনে হয় কিছুটা সময় আমার সেক্ট থেকে দূরে থাকা দরকার, কারণ যদি আমি এরকম সিচুয়েশনেও সেক্টের ভেতরই থাকি তাহলে নিশ্চয়ই এটা আপনার কম্পিটিশনের উপর অনেক ভারী এক ইফেক্ট ফেলবে। আর আমি আমার জন্য আপনার সাথে এরকম কিছু হোক এটা আমি চাই না। তাই প্লিজ, যতদিন পর্যন্ত আপনি জুমিংকে হারিয়ে এই সেক্টের লিডার হয়ে যাবেন না ততদিন পর্যন্ত আমাকে এই সেক্ট থেকে বাইরে যাওয়ার অনুমতি দিন। এই সব শুনে তার বাবা বলে, সত্য বলতে কি, আমি তোমাকে আটকে রাখবো এরকম কোনো বিষয় না, আমিও তোমাকে যেতে দিতে চাই, কিন্তু এর জন্য তোমাকে আমার সকল কথা মানতে হবে। আর এরই সাথে তোমাকে সেই সব কিছুই করতে হবে যা আমি তোমাকে করতে বলবো। যদি এরকমটা হয় তাহলে আমি তোমাকে আমাদের সেক্টর বাইরে পাঠাতে পারবো, কারণ এখনো চংলিং সেক্টর সেই প্রবলেমটা আমরা সলভ করিনি, তাই এখনো বাহিরের পরিবেশটা তোমার জন্য অতটা সেফ না। এটা শুনে সাইয়ান বলে, না বাবা, আপনাকে এই বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব, এর থেকে বেশি নিজে থেকে কোনো কিছুই করব না। তাই আপনি আমার উপর ভরসা করে সেক্ট থেকে আমাকে বাইরে পাঠাতে পারেন। আরেকটা কথা, আপনি আমাকে লাস্ট টাইম যেই মেসেঞ্জার টোকেনটা দিয়েছিলেন কিছু সময় আগে এক ফাইটের মধ্যে সেই টোকেনটা নষ্ট হয়ে গেছে। এরই জন্য যদি আপনি আমাকে আরো একটা টোকেন দিয়ে দেন তাহলে আপনি যে কোনো সময় আমাকে খুঁজে বের করতে পারবেন। আর এরই সাথে যদি আমিও কখনো কোনো প্রবলেমের মধ্যে পড়ি তখন আমি আপনাকে সেই টোকেনের সাহায্যে কন্ট্যাক্ট করতে পারবো। তাই আমার মতে আমার এতটুকু সেফটি যথেষ্ট হবে। এই সব বলে সে সেখানে ভাবছিল যে হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম, তাই যা করার দ্রুত করুন, কারণ আমি সব কিছুই আগেই গুছিয়ে রেখেছি। এইসব শুনে তার বাবা বলে, সত্য বলতে কি, ইং এনার্জির তৈরি সেই মেসেজের আইটেমটা অতটাও পাওয়ারফুল না, কারণ এর এক নির্দিষ্ট রেঞ্জ আছে, আর যদি তুমি সেই রেঞ্জের বাইরে চলে যাও তাহলে সেই টোকেনের সাহায্যে তুমি আমাকে মেসেজ পাঠাতে পারবে না, এমনকি আমিও তোমাকে কোনো ধরনেরই কোনো মেসেজ পাঠাতে পারবো না, বুঝতে পেরেছো? এর জন্য তোমাকে আমার কাছ থেকে এক সার্টেন রেঞ্জের মধ্যেই থাকতে হবে।
এইসব শুনে সাইয়ান সেইখানে অনেকটা খুশি হয়ে বলে, ও এটা তো তেমন কোনো বড় বিষয় না, কারণ আমি ডিসাইড করেছি সাইয়ানের রূপ ধারণ করে কিছুটা সময় ইউডু সিটিতে ছুটি কাটানোর। তাই বাবা, আমার মতে যদি আমি সেখানে থাকি তাহলে তো নিশ্চয়ই সেই মেসেজ আইটেমের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না, তাই না? এইসব শুনে তার বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, ইউডো সিটি আমাদের সেট থেকে অতটাও দূরে না। যদি তুমি সেখানেই স্টে করো তাহলে আমি তোমার সাথে সব সময় কন্টাক্টে থাকতে পারবো। তাকে এতটা খুশি দেখে তার বাবাও সেখানে এক স্মাইলের সাথে বলে, হুয়ায়ু, কেন আমার এটা মনে হচ্ছে যে তুমি এই সব কিছুর জন্য অনেক আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করছিলে। এটা শুনে সাইয়ানো সেখানে অনেকটা খুশি হয়ে বলে, সব কিছুর জন্যই প্রস্তুত থাকো, হোক সিচুয়েশনটা খারাপ হোক ভালো, যে কোনো সিচুয়েশনের জন্যই নিজেকে তৈরি রাখো। বাবা, আপনি তো আমাকে এটা শিখিয়েছিলেন, আর সেই কথাটা আমি এখনো ভুলিনি। এইসব শুনে তার বাবা অনেকটা খুশি হয়ে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন এখান থেকে সরাসরি ইউডো সিটিতেই স্টে করার জন্য যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো যে নিজেকে কিন্তু সেখানে যাওয়ার পর ভালোভাবে হাইড করে রেখো, কারণ বলা যায় না যে কখন কোথা থেকে কেমন প্রবলেম চলে আসে। আর একটা কথা, যতটা সময় তুমি সেখানে থাকবে সেই সময়টাকে মান্ত্রা অফ হেক্সাডিক সেন্সেস মাস্টার করার কাজে লাগিও, ঠিক আছে? কারণ একবার যদি তুমি সেই স্কিলটার উপর মাস্টারি হাসিল করে ফেলতে পারো তাহলে তুমি নিজেকে খুব অল্প সময়ের মধ্যেই অনেকটা স্ট্রং করে ফেলতে পারবে, আর এরই সাথে ফিউচারে এটা তোমার অনেক কাজেও আসবে। ঠিক আছে, আমার এতটুকুই বলার ছিল। এই সব শুনে সাইয়ান ভাবতে শুরু করে যে সত্যিই আমি জানি না যে আপনি আমায় কখন সেই স্কিলগুলো শিখিয়েছেন। হ্যাঁ, এটা সত্য যে আপনি আপনার ছেলেকে শিখিয়েছেন, আমাকে না। এইখানে সাইয়ানের এই থিঙ্কিং আর তার বাবার এই ইসমাইলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।